আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় বৃত্ত, এই অধ্যায়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20+ বছরে প্রশ্নগুলো সমাধান করব। একদম 2000 সাল থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব। এখন তোমরা ভাবতে পারো যে একটা চ্যাপ্টারের উপর এতগুলো কোয়েশ্চেন কিভাবে সলভ করব। বেশি একটা কোয়েশ্চেন না, আর এটাতে সুবিধাটা কি হবে, তুমি যদি শুধুমাত্র বৃত্ত অধ্যায়ের উপরই 20 বছরের প্লাস প্রশ্ন সলভ করো, 20 বছরেরও অধিক প্রশ্ন তুমি যদি সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবা এই অধ্যায়কে টার্গেট রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন টাইপের প্রশ্নগুলো করে থাকে। তোমরা জানো বৃত্ত অধ্যায়টা অনেকেই ভয় পাও, তোমাদের বোর্ড পরীক্ষায় বলো, অনেকে কিন্তু স্কিপ করে যেতে চাও, কারণ জ্যামিতির একটা অধ্যায়, সরলরেখা বৃত্ত আর কনিক্স হচ্ছে 3টা জ্যামিতির অধ্যায়। অনেকে বৃত্ত কেন জানি ভয় পায়, তো তারা মনে করে যে এখান থেকে হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কঠিন কোয়েশ্চেন করতে পারে। তো আজকে তোমরা আমার সাথে এই প্রশ্নগুলো সলভ করার পরে ক্লাস শেষে বলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন টাইপের প্রশ্নগুলা এই অধ্যায় থেকে করে থাকে। তো তোমার টার্গেট যদি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে তো কথাই নাই, একই সাথে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল প্রিপারেশনের সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে একটু আগায় থাকতে চাও, তাহলে অবশ্যই এই টাইপের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। তো বেশি কথা না বলে আমি যদি শুরু করি, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো এখান থেকে দেখি একদম কত সেশনের, দেখো তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 2001 সেশনের, মানে 2000 সালের। অনেকে হয়তো বা ওই টাইমে জন্মাও নেই। আচ্ছা, ওইখানে বলা হচ্ছিল যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। দেখো বৃত্ত নির্দেশের কিন্তু অনেকগুলো শর্ত আছে, তাই না? কিরকম শর্ত? আমরা জানি একটা আদর্শ বৃত্তের ফরম্যাট কিরকম দেখতে হয়। তোমার হচ্ছে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ, এই সহগগুলো হবে সেম সেম। তারপর বৃত্তে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না, তাই না? তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা কি হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে। 0 অথবা 0 থেকে বড়, 0 হলেও শূন্য বিন্দু বৃত্ত বলা যেতে পারে। তো এই হচ্ছে কিছু কন্ডিশন, এগুলো তোমরা জানো। তো এখানে দেখো এটা কে এর কোন মানের জন্য বৃত্ত নির্দেশ করবে না, এটা দেখি আমরা যে ইকুয়েশনটা দেওয়া বা সমীকরণটা দেওয়া, এটা হচ্ছে এরকম দেখতে। ও আরেকটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর এলাও না, এটা কিন্তু মাথায় রাখবা। তো এটা হচ্ছে দেখো +3 হোল স্কোয়ার। তো তুমি এই বোকার মতন এই জিনিসটাকে উঠাবা না, তুমি ডাইরেক্ট এটার স্কোয়ার ফরম্যাটটা লিখে ফেলো। এটা আসবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এরপরটা 2xy মাইনাস হয়ে যাবে, এরপরটা 2ab মাইনাস 6y, এরপরটা হয়ে যাবে 9। আচ্ছা, এরপর kx এখানে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে বলো তো, kxy, এরপরটা হয়ে যাবে মাইনাস kx, এরপরটা হয়ে যাবে 2y মাইনাস 2। তো এই হচ্ছে আমাদের সমীকরণটা দেখতে এমন আসতেছে। তো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব 1 1 সেম সেম, ঠিক আছে। এখন আমাদের কি কন্ডিশন, আমরা জানি যে বৃত্তের সমীকরণে কোনো এক্স ওয়াই টার্মস থাকা যাবে না, কোনো এক্স ওয়াই টার্মস থাকা যাবে না। অর্থাৎ এখান থেকে আমি যদি এক্স ওয়াইটাকে যদি শুধু কমন নিই, তাহলে এখানে এটা দেখতে হবে যে -2 + k, তাই না? আর এক্স ওয়াই থাকলে সমস্যা নাই। এখন যেহেতু এই পদটা থাকতে পারবে না, এক্স ওয়াই কমন নিলে কেমন হবে, -2 + k, এই পদটা থাকতে পারবে না। তার মানে এই এক্স ওয়াই এর সাথে যে জিনিসটা আছে এইটা = 0 হইতে হবে। এইটা 0 হইলেই তো এক্স ওয়াই গায়েব হয়ে যাবে। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে -2 + k = 0 হইতে হবে। তাহলে এখান থেকে k এর মানটা কত আসে, k এর মানটা কত আসে, k এর মানটা আসে হচ্ছে 2। তো এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণের 1 নং প্রশ্নের অ্যান্সার। তো 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলতেছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এখন সি এর মান কত। তো তোমরা এটা জানো কিনা, একটা বৃত্ত যদি আদর্শ ফরম্যাটে থাকে, মানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, যদি লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটা হচ্ছে বৃত্তের আদর্শ ফরম্যাট, তাই না? এখন এই বৃত্তে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে কন্ডিশনটা কি ছিল, আমি একবারে কয়েকটা কন্ডিশন আগে থেকে লিখে রাখি, যদি রিপিট কোশ্চেন চলে আসে তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন এক্স অক্ষের কর্তৃত্ব অংশ আমরা কিভাবে বের করি বলতো, এক্স এর কর্তৃত্ব অংশের কিন্তু ফর্মুলাটা হচ্ছে এরকম, 2√g² - c। ঠিক একইভাবে ওয়াই এর কর্তৃত্ব অংশ, এটা কি আসে বলতো, 2√f² - c। এই যে এই বৃত্তের কেন্দ্রটা কত আসে বলতো, কেন্দ্র আসবে হচ্ছে -g, -f। এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব 1 1 হবে। এরপর এখান থেকে জি আর এফ এর মান বের করতে হবে।
এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে জি পাবা, আর ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করলে তুমি এফ পাবা। তো এই মাইনাস জি আর মাইনাস এফ হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধটা কি আসে বৃত্তের? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে যে এক্স অক্ষকে কোন একটা বৃত্ত কতটুকু যদি কর্তন করে ওইটা আমরা এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারবো। এই যে এটা এক্স এর কর্তিত অংশ, যে এতটুকু, এটা দিয়ে ওয়াই এর কর্তিত অংশ আমরা এভাবে বের করে ফেলতেই পারবো। এই যে কতটুকু কাটলো এখান থেকে, এতটুকু দৈর্ঘ্যটা। আর এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এখন বলো স্পর্শ করলে কর্তিত অংশ কতটুকু হয়? স্পর্শ করলে করলে তো তাহলে কোনো কর্তন হবে না, ছেদ হবে না, তার মানে এই কর্তিত অংশটা জিরো হবে, এক্স অক্ষের কর্তিত অংশ জিরো। এইটা যদি তুমি জিরো ধরো তুমি শর্তটা পাবা এটা, জি স্কয়ার ইকুয়াল টু সি। এটা কিন্তু তোমরা জানো, তাই না? আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি পাবা বলো তো? তোমরা পাবা হচ্ছে এফ স্কয়ার ইকুয়াল টু সি। এই কিছু কন্ডিশন আমি আগে থেকে বলে রাখলাম, যদি আমাদের এই টাইপের ম্যাথ আসে তাহলে আমি তখন ডিরেক্ট চলে যাব। আর এমনিতেই তোমরা জানো যে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে এই যে এটা 3 নাম্বারটা, তাই না? তাহলে দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে আমার কি আসবে? এক্স অক্ষকে আমার জি স্কয়ার ইকুয়াল টু সি। আমি বললাম জি কিভাবে পাবা? এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে জি পাবা। এখানে এক্স এর সহগ কত? -4, -4 কে 2 দ্বারা ভাগ করলে তুমি পাবা হচ্ছে -2। এই হচ্ছে জি, এটা হচ্ছে জি। আর আমার শর্ত কি? জি স্কয়ার ইকুয়াল টু কি আসতে হবে? এই যে জি স্কয়ার ইকুয়াল টু সি আসতে হবে। তো দেখো সি ইকুয়াল টু কত? 4, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের 4 হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা পরের প্রশ্নটা করি। এখানে বলা হচ্ছে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মানটা কত? দেখো তো এটা কোন সেশনে আসা? ওইটা এই যে 2000 সালে দুইটা ম্যাথ আসছে বৃত্তে, দেখো আগেরটা 2000 সালে 2001 সেশন, পরেরটাও 2001 সেশন, দুইটা ম্যাথ আসছে। বাট পরের সেশনে দেখো সেম টাইপের ম্যাথ আসছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, মানে 1 বছর পরে ঠিক সেম টাইপের ম্যাথ আসছে এক্স অক্ষের জায়গায় এখন ওয়াই অক্ষকে স্পর্শ করলো। তাহলে বলো কিভাবে বের করবো? এটা তো তোমরা জানো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের শর্তটা আসবে এফ স্কয়ার ইকুয়াল টু সি। এগুলো ভুলেও কিন্তু এভাবে বাচ্চাদের মতো এফ স্কয়ার ইকুয়াল টু সি এগুলো না, ডাইরেক্ট এগুলো লিখবা না, ডাইরেক্ট অঙ্ক শুরু করবা। এফ কিভাবে পাবা? ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ, -4 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা বলো তো? -2। তাহলে -2 স্কয়ার ইকুয়াল টু সি হইতে হবে। তাহলে সি ইকুয়াল টু কত? 4। তাহলে এটা आंसर হচ্ছে 4। দেখো এতটুকু তোমরা বুঝছো কিনা? তো পরেরটা যদি আমরা দেখি 4 নাম্বার, এটা হচ্ছে 2-3 সেশন তারপরের বছর, যে এখানে বলা হচ্ছে -9,9 আর 5,5 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরবো আমরা, এই অঙ্কিত বৃত্তের সমীকরণ কত? তো তোমরা জানো যে একটা বৃত্তের যদি ব্যাসের দুই প্রান্ত দেওয়া থাকে, একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত তুমি যদি জানো, তো ওই যে এরকম বৃত্ত, তাই না? দেখো x1 y1 আর x2, y2, এরকম বৃত্তের সমীকরণ হয় x - x1 তারপর x - x2 গুণ হয়, তারপর প্লাস y - y1 আর y - y2 ইকুয়াল টু হচ্ছে 0 আসে, তাই না? এটা দিয়ে কিন্তু তোমরা অনেকেই জানো। তো তোমরা তাহলে কি করতে পারো? এটা এখানে বসাই দিবা, যে x - 9 মানে ধরলাম এটা x1 y1 x2 y2, তাহলে x - 9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর x মাইনাস কত 5, এরপর এটা হচ্ছে y মাইনাস y1 কত বলো তো 9, আর y মাইনাস y2 কত 5। তো এইটা একটু গুণ করলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাও কিন্তু গুণ করতে একটু টাইম কিল হইতে পারে। তো এটা একটা পদ্ধতি, পরীক্ষা হলে যেহেতু অনেক প্যানিক অ্যাটাক থাকবা, তোমরা জেনারেল ওয়েতে অনেকে সলভ করবা, বাট এটা সলভ করার টাইমে চেষ্টা করবো একটু ফাস্ট যেন ক্যালকুলেশনটা করা হয়, নির্ভুলভাবে যেন ক্যালকুলেশনটা করা হয়। এখন তুমি যদি আরেকটু চালাক হও, এটা আরেকটা অন্যভাবে বের করা যেতে পারে। কিভাবে? এরকম সমীকরণ সমাধান করে, মানে সমীকরণ গুণ করে 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 অনেকের কাছে অ্যান্সার বের করতে কষ্ট মনে হতে পারে। তাহলে তোমরা আরেকটা কাজ করতে পারো, যেহেতু এইটা দেখো এই দুইটা বিন্দু দেওয়া, তো কেন্দ্রটা কি হবে বলতো? এটা মধ্যবিন্দু, কেন্দ্রটা কি হবে বলতো? মধ্যবিন্দু। তো তাহলে আমরা মধ্যবিন্দু কিভাবে বের করি? এই যে এই x1 আর x2 যোগ করে ডিভাইডেড বাই 2 করি। তো আমাকে বলো -9 আর 5 যদি আমি যোগ করি তাহলে কত পাবো? -4 ডিভাইডেড বাই 2 করলে কত পাবো? -2। তার মানে কেন্দ্র ভুজ -2। এরপর y1 আর y2 যোগ করে ডিভাইডেড বাই 2 করি, 9 আর 5 যদি যোগ হয় তাহলে হবে 14 যদি 2 দিয়ে ভাগ যাবে তাহলে হবে হচ্ছে 7। তাহলে আমার বৃত্তের কেন্দ্র আসবে -2,7। একটু খালি ট্রাই করবা এখানে কোন বৃত্তটার কেন্দ্র এটা হয়।
কোন বৃত্তটার কেন্দ্র এটা হয়। আর কেন্দ্র বের করার জন্য কেন্দ্র নিয়ে কখনো প্যারা খাবা না, সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র বের করা নিয়ে কখনো প্যারা খাবা না। কেন্দ্র কিভাবে বের করবা মনে রাখবা যে মাইনাস এক্স এর সহগ, এই যে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে তো তুমি জি পাও, এই যে তাহলে মাইনাস দিয়ে দিতে হবে মাইনাস জি। দেন তাহলে এটা আরেকটা কাজ করবা, আরেকটা কাজ করলে ভালো হয়, সবসময় এরকম করবা, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করবা আর ওয়াই এর সহগকে আবার -2 দ্বারা ভাগ করবা, তাহলে হচ্ছে তুমি কেন্দ্র পেয়ে যাবা। তুমি দেখো তো এটার কেন্দ্র কত প্রথমটার, এখানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এটা হবে +2। দেখো ভুজ মিলছে, এটার দিকে তাকাবে না, এই অপশন হবেই না। দ্বিতীয়টাতে দেখো এখানে -2 দিয়ে ভাগ করে এটা হয় না, +2 চলে আসবে, আমাদের ভুজ আসতে হবে -2, কেন্দ্রের ভুজ আসতে হবে। এটা দেখো এটা মিলবে, এটা -2 আর -2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে -7। দেখো কোটিটা মিলে নাই, তার মানে এটা না, তার মানে ডি নাম্বারটা মিলে যাবে, সত্যি মিলে যাবে। হ্যাঁ মাঝে মাঝে থাকে না যে অপশন ভুল থাকে, বাট এখানে দেখো মিলে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে দিয়ে তোমার অ্যান্সারটা। তো পরেরটা দেখো, এখানে বলা হচ্ছে যে x² + y², এটা দেখো 3-4 প্রশ্ন, মানে 3-4 সেশনের প্রশ্ন। x² + y², এটা একটা বৃত্ত, আমরা জানি যে এই বৃত্তের ব্যাসার্ধটা কত। তো বৃত্তের ব্যাসার্ধ তো আমরা জানি ফর্মুলা √g² + f² - c, লিখে দিছি না আমি, দেখো তো কোথায় জানি লিখলাম, এই যে বৃত্তের ব্যাসার্ধ, তাই না, √g², এই যে এটা প্লাস f² - c। তো এটা তোমরা জানো, কিন্তু যদি জেনেই থাকো তাহলে তাড়াতাড়ি বের করে ফেলো, তাড়াতাড়ি বের করে ফেলো। কি করতে হবে, g², জি হচ্ছে x এর সহগকে 2 দ্বারা ভাগ করবা, g² x এর সহগকে 2 দ্বারা ভাগ, জি পেয়ে যাবা। কেন্দ্র বের করতে গেলে -2 দ্বারা ভাগ করবা, তো এখানে 2 দ্বারা ভাগ করলে আমি পাবো হচ্ছে -12, তো হচ্ছে যে g² প্লাস f², f কি y এর সহগকে 2 দ্বারা ভাগ, তাহলে এই হচ্ছে 5², ব্যাসার্ধ তো √, এখানে তো c নাই, c আছে, c নাই, তাহলে এটা দেখো 12 আর এটা কি 12² মাইনাস তো কাউন্ট হবে না, তাই না, 12 আর 5 এটা পিথাগোরাস হয়ে গেছে না, 5 12 এটা আমরা জানি 13, এটা হচ্ছে পিথাগোরাসের নাম্বার, তাহলে এটা आंसर হচ্ছে সি। দেখছো ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এগুলো পারা যায়, ঠিক আছে। আর যদি নাও পারো তাহলে একটু করো, তাহলে যে এটা কত আসবে 144, এটা কত আসবে 25, তাই না, তারপর এটা দেখো এটা কত আসবে 169, তারপর এটা আসবে হচ্ছে 13। আর এমনি পিথাগোরাসের কয়েকটা নাম্বার তুমি যদি মাথায় রাখো তাহলে ভালো হয়, যে 3 4 5, এই হচ্ছে 5 12 13, তোমাদের অনেক হিসাব করতে সুবিধা হয়ে যায়। আচ্ছা, তো এখানে বলছে 6 নম্বরে 3-4 সেশনেরই, দেখো আমরা মাত্র 3 বছরের প্রশ্ন সলভ করতেছি, বাট অলরেডি 6টা প্রশ্ন চলে আসছে, তার মানে ঢাকা ইউনিভার্সিটির খুবই ফেভারিট টপিক, বৃত্ত ঢাকা ইউনিভার্সিটির খুবই ফেভারিট একটা টপিক। তো এখানে বলা হচ্ছে যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তার সমীকরণ নির্ণয় করো। তোমার বৃত্তের কেন্দ্র দেওয়া, এটা তোমার বৃত্তের কেন্দ্র, তোমার বৃত্তটা আবার অন্য বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে তোমার বৃত্ত এই, এটা যদি আমি সিকিউ এর অ্যান্সারটা বলি, সিকিউতে তুমি কিভাবে সলভ করবা, তাহলে তোমার বৃত্তটা অলরেডি কি বলতো, এই যে এটা কত কেন্দ্র 4,5, 4,5, আর তোমার বৃত্ত অন্য একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যে এরকম, এই যে এই বৃত্তটা দেওয়া, এই যে এটা, তো এই বৃত্তের কেন্দ্র পাওয়া কোনো ব্যাপার বলো তো, কেন্দ্র পাওয়া কিন্তু ব্যাপার না। কিরকম, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে -2, এটাকে -2 দ্বারা ভাগ করলে আমি পাবো হচ্ছে -3, এই হচ্ছে কেন্দ্র, তার মানে এই আরেকটা বিন্দু হচ্ছে কি -2, -3। তাহলে দেখো এটা কি তুমি পেয়ে যাবে কি বলতো, ব্যাসার্ধ পেয়ে যাবে না, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার এই দূরত্ব তো বের করতে পারো, ব্যাসার্ধ। দেন তুমি কি করতে পারো, আমরা জানি যে বৃত্তের সমীকরণ কি হবে বলতো, x - x1, তাই না, এখানে x - 4 মানে এই যে এটা, তারপরে y - 5 মানে y - y1 = r², এই দূরত্বটা বের করে স্কয়ার করে দিলে এইটাই তোমার বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে সিকিউতে বা রিটেনে বা লিখিততে, তাই না, অ্যান্সার করার প্রসেস। এখন আমাদের তো আসে এমসিকিউতে তো তোমার দেখবে না যে তুমি কিভাবে হ্যান ত্যান হাবিজাবি করে বের করছো কিনা, মুছার দরকার নাই, থাক। তো আমরা তাহলে কি করব, আমরা আগে ট্রাই করব এখানে, এটা তো আমার বৃত্তের সমীকরণ, তাই না, এটা কি দেওয়া দেখো তো, কেন্দ্র দেওয়া, দেখি তো সবগুলোর কেন্দ্র সেম দিছে কিনা, যাদের কেন্দ্র মিলবে না ওরা বাদ। যেমন দেখো এটা, দেখো এটার দিকে তাকায় দেখো, এটার কেন্দ্র কত আসবে, -2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 4, এখানে -2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে -5, মিলে আমার কেন্দ্রের সাথে মিলে, তার মানে এইটা হবে না, তো এইখানে দেখো এটা হবে, তার মানে এই যে বি, কারণ এটা মাইনাস মাইনাস, তো এটা হওয়ার চান্স আছে, আবার এটা হবে না, তাই না, কারণ এখানে এখানে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে, এটাও হবে না, তার মানে এটা হবে, তার মানে বি আর ডি এর মধ্যে একটা হওয়ার চান্স আছে। এটা একটু খুব ফাস্ট বুঝে ফেলবা।
এখন আমার বৃত্তটা আবার এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে এটা দিয়ে একটু সিদ্ধ করানো ট্রাই করতে হবে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ভাই এটা তো প্যারা, খুব বেশি প্যারা হওয়ার কথা না। বি আর ডি এর মধ্যে যে কোনো একটাকে সিদ্ধ করবা, মিলে গেলেই অ্যান্সার, না মিললেও আরেকটা অ্যান্সার। তো আমরা যদি একটু দেখি এক্স স্কোয়ার করলে যে সিদ্ধ করাচ্ছি, তাই না? কারণ আমার বৃত্তটা ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যে আমার বৃত্তটাও আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে, অন্য বৃত্তের কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে। তো এক্স স্কোয়ার করলে দেখো মাইনাস টু স্কোয়ার করলে হয়ে যাবে 4, ওয়াই স্কোয়ার করলে হয়ে যাবে কত বলো তো? 9, মাইনাস 8x, এক্স এটা তো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 16, আর এটা কত বলো তো? মাইনাস মাইনাসে প্লাস 30, আর এই হচ্ছে 59। দেখো তো মিলে কিনা? এটা মিলে? এটা তো প্লাস 59, তার মানে দেখো এটা জীবনও তো জিরো আসবে না। এটা দেখো এই ওভারঅল এই যে, তাহলে ডি নাম্বারটা দেখো হওয়ার চান্স আছে -59। তাহলে ডি নাম্বারটাতে আমার কি হয় দেখো তো? এটা যদি -59 হয়, তাহলে ডি নাম্বারটা, যেহেতু বুঝিয়ে গেছো বি নাম্বারটা মিলে নাই, তাহলে অবশ্যই ডি নাম্বারটা হবে। একটু তাও চেক করে দেখি। 16 আর 9 মিলে কত হয়? 25। 25 আর 4 মিলে কত হয়? 25 আর 4 মিলে হয় হচ্ছে 29। 29 আর 30 মিলে কত হবে? 59। -59 0, তার মানে ডি নাম্বারটা অ্যান্সার। তার মানে তোমার এত কোনো ঝামেলায় যেতে হয়ও না। বুঝতে পারছো? আই হোপ জিনিসগুলো বুঝতে পারতেছো। এখন দেখো 7 নাম্বার, এটা হচ্ছে 4-5 সেশনের। এখানে বলা হচ্ছে যে 5,0 আর 0,5 বিন্দুতে অক্ষরেখাদ্বয় কি স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই যে এগুলো দেখো, একটা ভুজ আছে কোটি না, আবার কোটি আছে ভুজ নাই। 5,0 বলো তো এটা কোথায় হবে ছক কাগজে? 5,0 মোটামুটি এমন হবে, আর 0,5 কোন দিকে হবে? এরকম হবে। এই দুইটা অক্ষকেই এই বিন্দুতে আর এই বিন্দুতে কি করে, তোমার বৃত্তটা কি করে স্পর্শ করা যায়, তাই না? এই যে এরকম। তো এটার কেন্দ্র একদম বরাবর হবে, ঠিক আছে? একদম বরাবর হবে। তাহলে এই যে এই বরাবর যদি হয়, তাহলে এতটুকু তো 5, আবার এতটুকু 5, তাহলে তোমার বৃত্তের কেন্দ্র হচ্ছে 5। আবার ব্যাসার্ধ দেখো, এই হাইটটাই তো ব্যাসার্ধ 5, অথবা এটা নাও, যেটা নাও ওইটাই ব্যাসার্ধ, এটাও কি 5। তার মানে তোমার বৃত্তের কেন্দ্র 5,5 আর ব্যাসার্ধ হচ্ছে 5। তো তুমি চাইলে এখন এখানে ফার্স্টে যেভাবে বের করে নিতে পারো যে x - 1, x - x1 হোল স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার বের করতে পারো, সমস্যা নাই। আবার এখানে একটু তাকায় দেখতে পারো কোনটা তোমার 5,5 হয়। প্রথমটাও হইতে পারে যে 5,5 মানে -2 দ্বারা ভাগ দিলে যে 5 আসবে, আবার এটা -2 দ্বারা ভাগ করলে 5 আসবে। এই প্লাস প্লাস আসবে না, প্লাস মাইনাস আসলে তো একটা অপোজিট চিহ্ন হবে, আমার দুইটাই প্লাস। হয় এ হইতে পারে, না হয় ডি হইতে পারে। এরপরে কি হবে, আমার বৃত্ত তো হচ্ছে এই বিন্দু দিয়েও যায়, এই বিন্দু দিয়েও যায়। দেখো আমার বৃত্ত এই যে এই 0,5 দিয়েও যায়, আবার 5,0 দিয়েও যায়। যেইটা মন চায় ওইটা দিয়ে একটা সিদ্ধ করাও, হয় এ বা ডি। ধর আমি ডি সিদ্ধ করাই, ঠিক আছে? তাহলে এক্স স্কয়ার করলে হয়ে যাবে কত? 25, ওয়াই তো 0 লিখবো না, মাইনাস এক্স, তাহলে -50, এটা 0, এ হচ্ছে -25। দেখো তো 0 আসে কিনা? এখানে এখানে দেখো, এটা -25 -25 আসবে, 0 তো আসবে না, তাহলে এটা না, অ্যান্সার হচ্ছে এ। আর এমনি মন চাইলে এভাবে তুমি আদর্শ ফরম্যাটে, মানে যেভাবে আর কি করা উচিত এভাবে করে অ্যান্সারটা বের করতে পারো। দেখো তো কঠিন লাগে কিনা। আচ্ছা 8 নাম্বারটা দেখো, এখানে বলা হচ্ছে যে এইটা একটা বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সংযোগ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। ওহো, এটা তো বৃত্তের প্রশ্ন না, এটা তো সরলরেখার প্রশ্ন, তাই না? তাহলে মনে হয় কোনো একটা মিস্টেকের কারণে, মানে আমি হয়তোবা ভুলে স্লাইডের মধ্যে এই সরলরেখাটা দিয়ে দিছি বৃত্ত মনে করে, দুঃখিত এটার জন্য। হ্যাঁ, 4-5 সেশনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা যেহেতু আসছে প্রশ্ন, যেহেতু দিয়ে ফেলছি আমি, তাহলে এটা করি, তাই না? করি যেহেতু আসছে। তো এখন বলছে এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক, মানে আমাদের কাছে দুইটা বিন্দু দেওয়া, আমাদের কাছে দুইটা কি দেওয়া? বিন্দু দেওয়া, এরকম, ঠিক আছে? এখন এদের সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব মানে লম্ব তো বুঝি একটা রেখার পর তো অনেক লম্ব আঁকা যায়, বাট সমদ্বিখণ্ডক মানে যে লম্বটা, লম্ব সমদ্বিখণ্ডক মানে যে লম্বটা দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এই যে এমন একটা যেটা যেটা দুই ভাগে ভাগ করবে, এই রেখার সমীকরণ। তো আমাদের যেহেতু এটা দেওয়া, তাহলে আমরা এই যে এই রেখার ঢালটা বের করতে পারি, বিন্দু যেহেতু দেওয়া, এই যে এই প্রথম রেখাটার ঢাল বের করতে পারি, m1, ঠিক আছে? এটা ঢাল কি হয় বের করবা দেখো তো? m1 এর ঢাল বের হবে হচ্ছে কোটিদ্বয়ের পরিবর্তন, মানে y2 - y1, 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বাই 2, ডাইরেক্ট লিখবা, ঠিক আছে? তো এটা ঢাল কত আসবে দেখো তো? বাই 2 কেন লিখলাম আজব? কোটিদ্বয়ের পরিবর্তন মানে এইটা থেকে এটা বিয়োগ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5। আর এরপর ভুজদ্বয়ের পরিবর্তন মানে x2 - x1, 2 থেকে 1 গেলে কত আসবে? 1, এটা তো লেখার কিছু নাই। তাহলে লম্ব রেখার ঢাল, এই রেখার ঢালটা কত আসবে? তো এই রেখার ঢালটা আসবে, আমরা জানি দুইটা রেখা যদি লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় হচ্ছে -1, তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় হচ্ছে -1।
তো তুমি হয় বের করতে পারো, বাট একটা জিনিস মনে রাখো, এটা শর্টকাটে লেখার প্রসেস হচ্ছে এই অনুপাতকে উল্টায় লিখবা, মানে 1/5, আর এখানে চিহ্ন দিবা মাইনাস। মানে তোমার কাছে যদি কোনো রেখা থাকে 3/2 -3/2, এইটা হচ্ছে ওই রেখার ঢাল, কোন একটা রেখার ঢাল -3/2। তাহলে কথা হচ্ছে এমন, তাহলে এই লম্ব রেখার ঢাল, এই রেখার ঢাল কত আসবে জানো? এই রেখার ঢালটা আসবে, এটা উল্টায় লিখবা 2/3, আর এখানে চিহ্নটা উল্টায় লিখবা, মাইনাস থাকলে প্লাস। তুমি গুণ করে দেখো, দুইটা গুণ করলে -1 আসবে। আমরা তো জানি দুইটা রেখা লম্ব হওয়ার সত্ত্ব এটা, তাই না? এখন আবার বলতো না যে দুইটা রেখা লম্ব হওয়ার সত্ত্ব ভাইয়া ডট গুণন দিয়ে করি, চলেন ভেক্টরের কনসেপ্টে, এটা ভেক্টরের নাম, আমরা সরলরেখাতে আছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রেখার ঢাল হচ্ছে -1/5। তো তুমি এখানে চেক করতে পারো তোমার যে সরলরেখা দেওয়া হবে এটার কোনটার ঢাল -1/5 হয়। তো আমাদের যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে ঢাল বের করার আরেকটা সহজ প্রসেস হচ্ছে সমীকরণ থেকে। এখন এটা তো বিন্দু, তাই না? বিন্দু থেকে ঢাল বের করছি, লম্ব রেখার ঢাল বের করছি। সমীকরণ থেকে ঢাল বের করার প্রসেস হচ্ছে সবসময় এভাবে লিখবা, -x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে? এই হচ্ছে সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করার প্রসেস। অথবা তুমি হচ্ছে ওই যে আমাদের যে প্রমিত সমীকরণ, যেটা y = mx + c, এটাতে নিয়ে যে তারপর এখান থেকে x এর সহগ হচ্ছে m, ওইটাই ঢাল, এভাবে বের করতে পারো। বাট টাইম ওয়েস্ট কত লাভ নাই। তো এখান থেকে দেখো এটা ঢাল কত আসবে, এটা x এর, এখানে মাইনাস দিবা আগে, x এর সহগ কত 1, y এর সহগটা 3, তাহলে এটা ঢাল -1/3। আমাদের আসতে হবে হচ্ছে এইটা, তাই না? এখান থেকে দেখো এটা তো জীবনও আসবে না, এটাও তো আবার 3, এই দেখো এটা, দেখো এটা আসবে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো -1/5 আসবে ঢাল। যদি দেখতাম দুইটা রেখার সাথে ঢাল মিলে গেছে, তাহলে আবার কি করতাম জানো? তাহলে তোমাকে আবার বের করতে হবে দুইটা রেখার ঢাল যদি সেম হয়ে যায়, সবই তো আর আমাদের, যেমন এরকম রেখাও তো আমাদের লম্ব রেখা, বাট এটা তার লম্ব সমদ্বিখণ্ডক না। আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আবার কি একদম দুই ভাগ করবে, মানে মাঝখান দিয়ে যাবে না, এই যে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যাবে। মধ্যবিন্দু কিভাবে বের করবা? x1 + x2 / 2, অর্থাৎ 1 + 2 / 2 মানে 3/2, আবার হবে এইটা আর এটা যোগ, -1 আর 4 যোগ হয়ে কত হবে? 3/2। তাহলে আমাদের লম্ব দ্বিখণ্ডকের ঢালও জানো, কোন বিন্দু দিয়ে যায় সেটাও জানো। তারপর তুমি হচ্ছে এই বিন্দু দিয়ে সিদ্ধ করায় অ্যান্সারটা পেয়ে যাবা, কারণ একমাত্র লম্ব দ্বিখণ্ডকই তো এটা দিয়ে যায়, অন্য লম্ব রেখাগুলো তো আর এই বিন্দু দিয়ে যাবে না। ঠিক আছে? তো যাই হোক, এটা সরলরেখার একটা অঙ্ক ছিল, এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। সরলরেখার কনসেপ্ট চলে আসছিল, ভুলে আমার জন্য করলাম। হ্যাঁ, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি দেখো, এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত? বলো, এটা আমাকে করতে হবে। আজকে শুরুতেই লিখে দিছিলাম না, এটা মনে হয় একদম 2000 সালে প্রশ্ন ছিল, আজ থেকে 4 বছর আগে তোমাদেরকে আমি এটা দেখাই দিচ্ছি। তাহলে এটা কি আমাদের করতে হবে? করতে হবে না। আর আমার এই কথা বলতে বলতেই তোমরা অনেকে করে ফেলছো। তাও যদি একটু বলি, আমাদের হবে কি, জি স্কয়ার ইকুয়াল টু সি হবে, এক্স সহগকে 2 দ্বারা ভাগ করবা, তাই -2, এই -2 স্কয়ার করলে সি আসতে হবে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে, তাহলে এই যে 4 অ্যান্সার, তাই না? অ্যান্সারটা হচ্ছে 4। পরেরটা দেখো, এখানে বলতেছে, আচ্ছা এখানে একটু অপশনটা আমি একটু উঠাই দিই, দাঁড়াও 1 মিনিট। তো এটা হচ্ছে যে তোমাকে একটা বৃত্ত দেওয়া, এই যে দেখো এটা একটা বৃত্ত, আর এটা আরেকটা বৃত্ত দেওয়া। এখন বলছে এই বৃত্তটার কেন্দ্র দ্বয়ের দূরত্ব বের করতে, দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব চাচ্ছে। কেন্দ্র একটা বিন্দু, কেন্দ্র কি হয়? একটা বিন্দু হয় না? তো এই বৃত্তের কেন্দ্রটা একটা বিন্দু, এই বৃত্তের কেন্দ্র একটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা, এটা কোনো মানে কি বলবো, কঠিন কোনো কিছু হইলো? কিছু না, এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত আসবে? কেন্দ্র বের করার প্রসেস কি? x এর সহগকে -2 দ্বারা ভাগ, আর y এর সহগকে -2 দ্বারা ভাগ। তো এখানে -2 দ্বারা ভাগ করলে x এর সহগকে এটা যাবে 5/2, আর এটা যেহেতু y সহগ নাই তো 0। আবার এখান থেকে কেন্দ্র কত আসবে বলো? x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগ তো নাই, তাহলে এটাও 0, তাই না? বাট একটা জিনিস সাবধান, কখনো যদি তোমার কাছে ইকুয়েশন এভাবে থাকে যে 5x² + 5y² + 15x, এটার কেন্দ্র কত, তখন কিন্তু অনেকে আবেগের বসে এই যে x এর সহগকে -2 দ্বারা ভাগ, এই কাজটা করে ফেলো। ঠিক আছে? এগুলা কিন্তু মোটেও করা যাবে না, এগুলা করা যাবে না। আমাদের হচ্ছে x² আর y এর সহগকে 1 করে নিবা আগে। ঠিক আছে? আগে হচ্ছে 5 দ্বারা ভাগ করবা, 5 দ্বারা ভাগ করলে মানে যে এখানে 1, এখানে যেটাই থাকবে, কখনো যদি দেখো সহগ মিলে নাই, এখানে 5 এখানে 4, এখানে 5 এখানে -5, 5 আর -5 কিন্তু মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে তো সহগ মিলে নাই, চিহ্ন মিলতে হবে। তো কখনো যদি সহগ না মিলে, ওইটা তো বৃত্তই না, কোনো কিছুই আগাবে না, বৃত্তের প্রশ্ন আগাবেই না। আর যদি মিলে যায় তাহলে হচ্ছে ভাগ দিয়ে দিবা আগে, ভাগ দিয়ে এরপরে হচ্ছে সবাইকে ভাগ দিয়ে দিবা, ওই নাম্বারটা দিয়ে, ওই সহগটা দিয়ে সবাইকে ভাগ দিয়ে, তারপর এখন তুমি হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে তুমি কেন্দ্র পাবা। বুঝে গেছে? তো এটাই। তো এখন দেখো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারবা না,
তো আমাদের যদি কি হয়, তুমি যদি না কোনো কিছু মনে করো যে ভুলে গেছো সবকিছু শর্টকাট, তাও তো সমস্যা নাই, তুমি x2 - x1 y2 - y1 দিয়ে বের করে নিতে পারো, তাই না? আর এমনি আমাদের শর্টকাট হচ্ছে যে আমাদের যদি কোটি কোটি কি হয়, জিরো হয় বা মিলে যায়, যদি কোটি আর কোটি মিলে যায় তাহলে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, এটা অন্তর। তুমি ওই সূত্র দিয়েও করতে পারো, √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার দিয়েও করতে পারো। আর এমনি যদি কোটি কোটি মিলে যায় তাহলে দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আর যদি ভুজ ভুজ মিলে যায় সেম তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কোটিদ্বয়ের অন্তর। ঠিক আছে? তো যেহেতু এটা সেম, তার মানে আমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব হবে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, মানে 5/2 প্লাস 3/2, তাই না? অন্তর মানে যে বিয়োগ, তো এই যে মাইনাস প্লাস হয়ে গেছে। আর যদি কেউ এটা করতো যে -3/2 অন্তর মানে আগে এটা থেকে এটা বিয়োগ করতেছে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই মডুলাস দিতে হবে। ঠিক আছে? তো একই অ্যান্সার পাবো, যে মডুলাস আসবে, নেগেটিভ দিয়ে আসতো, মডুলাস এখানে প্লাস হয়ে যাবে, দূরত্ব কখনো নেগেটিভ তো হয় না। তো এটা কত আসবে দেখো, এটা আসবে হচ্ছে আমাদের 8/2 মানে 4, ওইখানে পাবা তুমি -4, এই হচ্ছে 4 একক। ঠিক আছে? তো এটা অ্যান্সার হচ্ছে এ। এটা দেখো, এটা কি রিপিট কোশ্চেন না? দেখো, এই যে দুইটা বিন্দুর সংযোগকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, 5-6 সেশনে, এটা তো মনে হয় 1-2 সেশনে না 2-1 সেশনে 2-3 সেশনে করলাম আমরা, মানে 2-3 বছরের মধ্যে রিপিট আসছে প্রশ্ন। তো এটা কিভাবে করবা, এটা দেখবা সামনে আরো আসবে রিপিট। তো এই বিন্দু দ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে, এটা তো হচ্ছে যে আমি তোমাদের সূত্র লিখে দিচ্ছিলাম যে কিভাবে সিকিউ বা লিখিত ফরম্যাটের জন্য লিখতে হবে। আর এমনিতে আমাদের কি করবা, তুমি হচ্ছে টেস্ট করবা, যে কেন্দ্র বের করবা, তাই না? কেন্দ্র, এখানে এটার কেন্দ্র কত হবে বলো, দুইটা মধ্যবিন্দু তো, তাই না? তো -9 আর 5 যোগ করলে কত হবে, -4 ডিভাইডেড বাই 2, তাই না? ওই যে x1 + x2 ডিভাইডেড বাই 2, তো এটা যোগ হয়ে হবে -4 ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে -2 কেন্দ্র। আর 9 আর 4 মিলে হবে 14 ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাবে 7। তার মানে আমার বৃত্তের কেন্দ্র আসতে হবে -2/7, -2,7। এখন দেখো কোনটা এটার সাথে যায়। তো এইটা দেখো, এইখানে করলে পাবো -2 আর এখানে পাবো হচ্ছে -7। এই যে আবার কি করতে হয়, x এর সহগকে -2 দ্বারা ভাগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পেয়ে যাবা। তো আমার কেন্দ্র হচ্ছে -2,7, তো মানে এটা হবে না। আবার এখানে করলে ডি নাম্বারটা দেখো, এখানে পাবো -2 দিয়ে ভাগ করলে পাবো 2 আর এটা হয়ে যাবে 7, এটা হবে না। তাহলে দেখো আমার বি নাম্বারটা কিন্তু হওয়ার চান্স আছে, বি আর সি এর মধ্যে যে কোনো একটা। এইটা করলে পাবা বি নাম্বারে দেখো x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে -2 দ্বারা ভাগ করলে -2 আর y এর সহগকে ভাগ করলে -a, এটা হয়ে যাবে প্লাস, আর 2 14 2 দিয়ে কাটলে হয়ে যাবে 7। বি, এটা কিন্তু আবার হবে না, কারণ এখানে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে -7, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছো? যদি দেখতাম যে এইভাবে মিলে গেছে, এরকম রিপিট আসছে, এমন দুইটা অপশন আসছে যেটা -2,7 কেন্দ্র শো করতেছে, তাহলে হচ্ছে কি যে কোনো একটা বিন্দু দিয়ে সিদ্ধ করাবো, কারণ আমাদের বৃত্ত তো এই যে ব্যাস দিয়ে অবশ্যই যায়, ব্যাস দিয়ে না গেলে তো আবার হবে না। তো দেখো 12 নাম্বারটা হচ্ছে যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে কে এর একটা মান কত। এখন হচ্ছে আমরা বৃত্ত দেখে এটা একভাবে করতে পারি, আর যদি বৃত্ত না হয়ে এই রেখাটা যদি কোনো একটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এদেরকে স্পর্শ করতো, তাহলে অন্যভাবে আমরা সমাধান করতাম। তো এখন বৃত্ত দেখে আমাদের কাছে একটা বেনিফিট আছে, বেনিফিটটা কি জানো? বেনিফিট হচ্ছে বেনিফিটটা হচ্ছে এটা দেখো, এটা যদি স্পর্শ করে তাহলে আমরা, এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে দেখো আমাদের এই যে এই রেখার উপর যে লম্ব দূরত্বটা, কেন্দ্র থেকে রেখার উপর যে লম্ব দূরত্বটা এটাই হচ্ছে কি ব্যাসার্ধের সমান হয়। এটা কি হয়, ব্যাসার্ধের সমান, মানে এই কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো আমরা ওইখান থেকে মানটা বের করে নিতে পারি। যেমন আমাদের এই বৃত্তের কেন্দ্র কত, x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে মাইনাস কাটাকাটি যায়, আর 8 এর দিয়ে 2 ভাগ করলে 4 হবে। এটা এখানে মাইনাস কাটাকাটি যায়, এখানে হয়ে যাবে 1, তাই না? আবার এটা ব্যাসার্ধটা দেখো ফার্স্ট বের করা যাবে, এইটাকে g² মানে -4, মানে g কত, এই 8 কে 2 দ্বারা ভাগ করলেই হয়। আর একটা সহজ প্রসেস হচ্ছে কি, g কেন্দ্র পাবা না, ওইটাকে স্কয়ার করবা, এই হচ্ছে g² হয়ে যাবে, এটা f² হয়ে যাবে, এটা -4। ঠিক আছে? তো 4 4 16, 16 আর 1 মিলে কত হয় বলো তো, 17। 17 থেকে 4 গেলে কত হয়, 13 না, √13।
এই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমাদের কি হইতে হবে, আমাদের এই যে কেন্দ্র যেটা যে 4,1 থেকে এই যে এই রেখাটা 3x + 2y + k = যে 0, এর লম্ব দূরত্বটা এই ব্যাসার্ধের সমান আসবে। লম্ব দূরত্ব কিভাবে বের করে, লম্ব দূরত্ব বের করার প্রসেস দেখো, d = কি আসবে r, তাই না? লম্ব দূরত্ব বের করার প্রসেস হচ্ছে এই যে এই এখানে মডুলাস ভগ্নাংশ দিয়ে এই যে এই হচ্ছে x এর জায়গায় 4 বসবে, অর্থাৎ 3 4 12, এই y এর জায়গায় এই 1টা বসবে, কোটিটা বসবে, তাহলে 2 1 কে 2 আর হচ্ছে প্লাস কে, আর এটা মডুলাস, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারবে না, তাই না? আর নিচে আসবে কি বলতো, নিচে আসবে এই যে x এর সহগ আর y এর সহগের স্কয়ারের যোগফল, তাই না? তার মানে 3 স্কয়ার করলে কত আসবে 9, আর 2 স্কয়ার করলে আসবে হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে 8। তো আমরা এখান থেকে কত বের করতে পারি দেখো, 9, এই r এর মানটা তো জানি, তাই না? r এর মান কত, √13। আচ্ছা, আবার দেখো 9 আর 4 মিলে কত হবে, 13। √13 আর √13 যখন গুণ হয়ে যাবে, এই যে এখানে কি 13 না, √13 গুণ হয়ে কত হয়ে যাবে দেখো তো, আমরা লিখতে পারি যে এটা হয়ে যাবে এই যে মডুলাস, এটা 14, 14 + k ইকুয়াল টু হয়ে যাবে শুধু 13, কি হয়ে যাবে শুধু 13। তো এখন তুমি কি করতে পারো, একবার প্লাস নিয়ে আগাইতে পারো, একবার মাইনাস নিয়ে আগাইতে পারো, তাই না? এটা যেহেতু মডুলাস, আমরা যদি প্লাস নিই তাহলে এটা দেখতে হবে কেমন, যে 14 + k ইকুয়াল টু হচ্ছে 13, তাহলে এখানে k লেখা যাবে -1। আর এখানে দেখো আমরা যদি মাইনাস নেই, এটা মডুলাস উঠে যদি আমরা মাইনাস নিতাম, অর্থাৎ মাইনাস নিলে আমরা কি লিখতে পারতাম, 14 + k ইকুয়াল টু হচ্ছে -13, হ্যাঁ ঠিক আছে, -13। তাহলে এখান থেকে k = 14 টাই পাশে মাইনাস হয়ে যাবে -27। তার মানে আমাদের দুইটা आंसर, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -27। তো এর মধ্যে কোনটা আমাদের সাথে যায়, এখানে কিন্তু আমাদের -1টা যায়, তাই না? 1 হবে না, 27 না, -27টা যায়। আচ্ছা, এখন এটা বৃত্ত দেখে আমরা এই কনসেপ্টে যে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান হবে, এই কনসেপ্টটা করে ফেলতে পারলাম। এটা যদি বৃত্ত না হয় সেম জিনিসটাই বলতো, এখানে জাস্ট একটা পরাবৃত্তের ইকুয়েশন বা উপবৃত্তের ইকুয়েশন বা অধিবৃত্তের ইকুয়েশন দিত, তাহলে কিন্তু কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান ধরে করতে পারতাম না, কারণ এখানে তো ব্যাসার্ধ নাই। তো তখন বের করার প্রসেসটা কি, তখন বের করার প্রসেসটা দিয়ে বৃত্তের অঙ্কও করা যায়। তখন বের করার প্রসেসটা হচ্ছে, আমরা যদি বুঝি যে কোন একটা রেখা, যে কোন একটা বক্ররেখার স্পর্শক, তাহলে অবশ্যই তাদের ছেদবিন্দু তো হবে না, স্পর্শ বিন্দু হয়, আর ওইটা কি একটা বিন্দু হয়, মানে তাদের সাধারণ বিন্দু হয় হচ্ছে একটা, তাই না? এই যে এখানে এই যে সাধারণ বিন্দু হবে একটা। তার মানে আমরা যদি এইটা এই সমীকরণ সমাধান করতে যাই, তাহলে হচ্ছে আমরা x এর মান একটা পাবো, y এর মান একটা পাবো। তো আমরা এক কাজ করবো, আমরা এখান থেকে এই যে সমাধান করার চেষ্টা করব, প্রতিস্থাপন পদ্ধতি শিখছো না, যে এখান থেকে y এর মানটা বা x এর মানটা নিয়ে এখানে বসাই দেবো, তাহলে এটা ওই এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে যাবে, এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তো এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের তো দুইটা অ্যান্সার আসে, বাট আমরা যে বহুপদীর কনসেপ্টে জানি যে যদি আমাদের মূলদ্বয় যদি সমান হয় তাহলে তো একটা অ্যান্সার, তাই না? মূলদ্বয় যদি সমান হয়, তো আমাদের এখানে যেহেতু একটা অ্যান্সার আসবে, এক্স চলক বা ওয়াই চলক যে চলক কি হোক না কেন একটা অ্যান্সার আসবে। তো ওই যে এই মানটা বসানোর পরে যে চলক সমীকরণটা আসবে, ওইখানে আমরা হচ্ছে নিশ্চয়কের মানটা 0 পাবো, ওইখান থেকে আমরা এই কে এর মান বের করে ফেলতে পারি। তো এটা দিয়ে উপবৃত্ত অধিবৃত্তর ম্যাথ করা যায়, বৃত্ততেও করা যায়। তো বৃত্তের জন্য আমাদের এত প্যারা নিতে হবে না, এই কনসেপ্ট করলেই চলবে। আচ্ছা, এখন আমি করব না, এখন আমি এটা করব না, এটা বাদ, তোমরা করবা। আচ্ছা বলি কেন করব না, ওই দেখো ওই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ 7-8 সেশনে আসছে। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা উল্টা উল্টা দেখবা যে প্রত্যেক বছরের প্রশ্নের সাথে মিলতেছে কিনা, বা ভাবতে পারো আমি হয়তো বা মানে একটা কোয়েশ্চেনকে অনেক হাইপ তুলতেছি যে দেখো এই কোয়েশ্চেনটা আসছে, এরকম না, এটা আসছে দেখে উঠাইছি, ঠিক আছে? এটা এটা তোমরা করবা, আমি করবো না। তো এখানে বলতেছে যে এটা দেখো 8-9, এটা দেখো আমাদের কে এর কোন মানের জন্য একটা বৃত্ত নির্দেশ করবে, এটাও কিন্তু হচ্ছে আমরা করছি, একদম প্রথম দিকে আমরা করছি, তাই না? তো এটাও কিন্তু তোমাদের মানে তোমাদের টাস্ক, আমি করব না, আমি খুব বেশি হলে অ্যান্সারটা লিখে দিতে পারি, এটা অ্যান্সার, তারপর তোমরা মিলাবা। এই যে কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত নির্দেশ করবে, মানে এখানে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকতে পারবে না, তো ওই এক্স ওয়াই এর সহগ কমন নিয়ে আর কি, যত সহগ পাবো এটা 0 হবে, এখান থেকে অ্যান্সারটা বের করে নিবা, এটার অ্যান্সারটা আর কি। আচ্ছা, এখন দেখো 8-9 সেশন 15 নম্বর প্রশ্ন আমাদের, যে নিম্নের কোন সমীকরণ দ্বারা নির্দেশিত বৃত্তের স্পর্শক এক্স অক্ষ, মানে বৃত্তের একটা স্পর্শক হবে এক্স অক্ষ, এর মানে কি সোজা ভাষায় বলছে তোমার বৃত্তটা এক্স অক্ষ কি স্পর্শ করে,
ঠিক আছে, এক্স অক্ষ কি করে, স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি, আমাদের বৃত্তের যে সমীকরণ থাকবে এটা জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। তো দেখো কোনটা জি স্কয়ার ইকুয়াল টু সি হয়, জি হচ্ছে কি এক্স এর শক্তি 2 দ্বারা ভাগ, এই যে এটা 2 দ্বারা ভাগ করলে -5 পাবা, এখানে 2 দ্বারা ভাগ করলে এটা 5 পাবা, এখানে 3 পাবা, এখানেও 3 পাবা। দেখো তো কোনটার স্কয়ার সি এর সমান হয়, 5 5 25, জীবনে 9 হবে, হবে না। এটা দেখো তো 5 5 25, এটা হয়ে গেছে। আবার দেখো 3 তিরিকা 9, এটা হবে না। আবার দেখো 3 তিরিকা 9, এটা হবে না। এই একটা অ্যান্সার হয়ে যায় বি। বুঝতে পারছো? দেখো 16 নাম্বার, এখানে বলা হচ্ছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,3 এবং এই রেখাকে স্পর্শ করে। অন্য একটা রেখাকে কি করে, স্পর্শ করে। তো এখানে তুমি তোমার অপশন থেকে কি করবা বলো তো, আগে দেখো তোমার বৃত্তের কেন্দ্রের সাথে মিলে কিনা। তোমার বৃত্তের কেন্দ্র কিন্তু 2,3, বাট সাবধান, এখানে কিন্তু আবেগের বসে এই যে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করতে যাও না, ঠিক আছে, এটা করতে যাও না। কারণ আমাদের এই যে দেখো এখানে 2 আছে সবসময়, মানে 2x স্কয়ার 2y স্কয়ার, 2x স্কয়ার 2y স্কয়ার, আমাদের কি বলছে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে এগুলো আসলে -8, মানে আরো এমনি তো x এর সহগ বের করার জন্য আমরা কি করব বলো তো, মানে কেন্দ্র বের করার জন্য আমাদের প্রসেস হচ্ছে কি, x এর সহগ একটা তো মাইনাস হবে, -2, তাই না, এইখানে আপাতত আমরা 4 করব, তাহলে এই এক্সট্রা 2 এর জন্য, মানে 2 দ্বারা তো এমনি ভাগ যাবে, আবার আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে -4, ঠিক আছে। তো এটা যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো হচ্ছে আমরা -4 দিয়ে 2 পাবো, আর এটা কত পাবো, 4 দিয়ে এটা পাবো হচ্ছে 3, তাই না, যে মাইনাস মাইনাস কাটাকাটি যে 2,3 আসে। দেখো তো এটা কি 2,3 আসছে কিনা, 4 দ্বারা ভাগ 6, 4 দ্বারা তো এভাবে ভাগ যায় না, তাই না, কাটাকাটি হবে না। এটা 4 দ্বারা ভাগ করলে এটাও হবে না, কোনোটাই তো হয় না। আর কোনোটা হয়, কেন্দ্র কি 2,3 দেয় আর কোনোটা দেন, আমি টেস্টও করবো না এই রেখাটাকে স্পর্শ করতে কি হয় নাই, আমাদের অ্যান্সার এটাই, শেষ। পরেরটা দেখো, এখানে বলতেছে যে 2,4 কেন্দ্র বিশিষ্ট ও এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। সেম টাইপের না, 2,4 কেন্দ্র বিশিষ্ট আবার এক্স অক্ষকেও কি করে বলতো, স্পর্শ করে। তো একদম সোজা কনসেপ্ট, আমাদের কেন্দ্র বের করে দেখো যে কোনটার জি স্কয়ার ইকুয়াল টু সি হয়, ঠিক আছে। কেন্দ্র হইতে হবে 2,4, তো 2,4 মানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, যেমন এটা দেখো -2, এটা 2 আর এটা 4 আসবে, ঠিক আছে। এই -4x -8y, এটা দেখো এটাও আসবে, 2 নাম্বারটাও 2,4 আসবে কেন্দ্র, বাট বাকিগুলোতে আসবে না, এটা 4, সামথিং আসবে, তার মানে বাকি দুইটা তোমার অপশনের মধ্যে আগে থেকেই বাদ। এখন কোনটার হচ্ছে জি স্কয়ার ইকুয়াল টু সি হয়, দেখি 2 তো হচ্ছে আমার -g, তো এটার স্কয়ার দেখো তো 16 হয় কিনা, হয় না, তাই 2 এটার স্কয়ার করলে 4 হয়, তার মানে অ্যান্সার হচ্ছে বি। দেখো কলম জাস্ট একটুখানি ধরলেই অ্যান্সার বের হয়ে যাবে, বুঝছো, পরীক্ষা হলে। আচ্ছা দেখো 18 নম্বরটা, তো এখানে বলতেছে যে এক্স অক্ষ 4,0 বিন্দুতে স্পর্শ করে এক্স অক্ষকে, আচ্ছা, এবং কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ভাবতেছো অনেক কিছু করতে হবে, হ্যান ত্যান আবি যাবে, এই যে এখানে একটা ক্লু দেওয়া, তোমার বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থান করে, ঠিক আছে। আবার কি করে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। ফার্স্টে তুমি এটাকে ট্রাই করো, তোমার কোন সমীকরণটা এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি, জি স্কয়ার ইকুয়াল টু সি হয়, এইটা মেনটেন করতেছে, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে জি পেয়ে যাবো, তাই না। তো এটা দেখো তো, আগে ডাইরেক্ট কেন্দ্র বের করো, প্রত্যেকটা কেন্দ্র বের করে ফেলো। এটা এটা কত আসে দেখো তো, এটা হচ্ছে মাইনাস মাইনাস, তো কাটাকাটি যে 4 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3, এই যে -2 দ্বারা ভাগ দিচ্ছি সবাইকে জি এটাকে, তো এটা আসবে হচ্ছে 4, আর এটা আসবে হচ্ছে -3, এটা আসবে হচ্ছে 4, এটাও আসবে হচ্ছে -3, এটা আসবে হচ্ছে 4,3। এখন দেখি তো কোনটা জি স্কয়ার ইকুয়াল টু সি হয় কিনা, দেখি তো, এখানে 4 4 16, এটা হয় না, এটা 4 4 16, এটা হয়, এটা যায়, এটা যাবে না, এটাও যায়, তার মানে এইটা আর এটার মধ্যে একটা হওয়ার চান্স আছে, এইটা আর এটার মধ্যে হওয়ার চান্স আছে। আবার আমার বৃত্তর কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে, তো এই যে এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যে যে কোনো একটা আমার অ্যান্সার। এখন দেখো যে 4, এই বৃত্তের কেন্দ্র 4,3 আর এটা হচ্ছে 4,-3, এই দুইটার মধ্যে, এই দুইটা কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রটা এটাকে সিদ্ধ করে, যেটা সিদ্ধ করবে এটাই অ্যান্সার, এই দুইটার মধ্যে না। তো আমি ধরো যে বি নিয়ে টেস্ট করতেছি, তো 4 5 এর এক্স এর মান কত হবে, সব 4, তাহলে 4 5 এর কত আসবে 20, তারপর -7 ওয়াই, 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 7 21 +1, এটা জীবনে 0 হয়, হয় না, তাহলে অ্যান্সার ডি। বুঝতে পারছো? আচ্ছা দেখো 19 নাম্বারটা, এখানে বলা হচ্ছে যে একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত।
এখানে একটু তোমাদের ত্রিকোণমিতির কনসেপ্ট আছে, এটা ত্রিকোণমিতির কনসেপ্ট আছে। তো এখানে যদি আগে বৃত্ত একে চিন্তা করতে যাও তাহলে সমস্যা হবে। তোমরা আগে একটা চিন্তা করো যে তোমাদের একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এখন আমরা বলতে কি বৃত্ত, যেই বৃত্তটা তার ব্যাসার্ধ তো এক, বাট বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ মানে বৃত্তের ভেতরে যে ত্রিভুজটা হয়। তো আগে হচ্ছে আমি ত্রিভুজটা এঁকে নিলাম, এখন আমি যদি বৃত্ত আঁকি তাহলে তোমরা কথাটা বুঝতে পারবা। এই যে এম, বুঝতে পারছো? তাহলে এইটা দেখো বৃত্তের অন্তর্লিখিত একটা সমবাহু ত্রিভুজ, তাই তো? এটা কি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ। আর সমবাহু ত্রিভুজ মানে কি এই অ্যাঙ্গেল কত হয় বলতো? 60 ডিগ্রি। আর এই যে এই বৃত্তটাকে আমরা কি বলি বলতো? এটা কিন্তু ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্তের সংজ্ঞা মনে আছে না, যে যেটা ত্রিভুজের শীর্ষ দিয়ে যায়, তিনটা শীর্ষ দিয়ে যায়। এই পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা যদি ধরি হচ্ছে আর, তো আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র অনুসারে যে এটা ধরো হচ্ছে ত্রিভুজ এ বি সি, তাই না? এখানে সমবাহু ত্রিভুজ মানে এটাও কোণ এ, এটাও কোণ এ, এটাও কোণ এ, তাও নাম দিলাম এ বি সি, তাই না? প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। আমরা জানি যে এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর, ঠিক আছে? এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর, মানে এরকম এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন দেখো এই টুয়াইস আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে এই যে এই ব্যাসার্ধটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে এই যে বাহু এ ইকুয়াল টু কি লেখা যাবে? টুয়াইস আর সাইন এ। এখন বলো 2 ব্যাসার্ধ কত? 1 সাইন এ, সাইন 60 ডিগ্রি মান কত বলো? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে √3/2, এই যে 2 এর সাথে এই √3/2 কি যাবে? কাটাকাটি যায়, অ্যান্সার আসবে শুধু √3। তাহলে এটা অ্যান্সার হচ্ছে √3। এটা অ্যান্সার কি আসবে? এটা অ্যান্সার হচ্ছে √3। দেখো এইটা হচ্ছে তোমাদের একটু অনেকের কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারতো প্রথমে, বাট এইটা আঁকার পরে আর ত্রিকোণমিতির কনসেপ্ট জানলে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আর ধরো পরীক্ষা হলে, এখন দেখো পরীক্ষা হলে কিন্তু তোমরা দেখতেছো কিন্তু অনেক সহজ সহজ ম্যাথ ছিল আগে এই এই সালের আগ পর্যন্ত, বাট পরীক্ষা হলে কিন্তু প্রচুর প্যানিক অ্যাটাক করে, বুঝছো? প্যানিক অ্যাটাক করে। আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে 8টা পেপার মাথায় নিয়ে যেতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি তো অবশ্যই এই ইউনিটে। এটা তো 4টা পেপার হয়ে গেল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এরপর মেন সাবজেক্ট, তো যাদের হচ্ছে ম্যাথ মেন সাবজেক্ট তাদেরকে তো ম্যাথ দিতেই হবে, এখানেও 2 পেপার মিলে 6টা পেপার হয়ে যায়। এরপর হচ্ছে তুমি ফোর্থ সাবজেক্ট অথবা বাংলা বা ইংলিশ দাগাবা, তো ওইখানেও 2টা পেপার, 8টা পেপার। 8টা পেপার তুমি যখন পরীক্ষা হলে নিয়ে যাবে তখন তোমার মাথার মধ্যে অবশ্যই একটা প্যাচ লাগবেই। তো তখন দেখা যায় যে সহজ সহজ জিনিস পারা যায় না, বুঝতে পারছো? এখানে সহজ সহজ প্রশ্ন আসলে মনে হয় যে পরীক্ষা হলে কেন পারতেছি না। এই যে দেখা যাবে যে প্যানিক অ্যাটাকে এই যে এটা যেমন যদি সিদ্ধ করে করে সহজে বের করা যায়, বাট কেউ এমন টাইপের স্টুডেন্ট অনেক থাকবে, ওরা বৃত্তের কেন্দ্র নিয়ে এই স্পর্শক হাবিজাবি করে এই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধ ইকুয়াল টু এইসবে চলে যাবে। তারপর দেখবে কি 3-4 মিনিট ধরে এই অঙ্কটার এই ইকুয়েশন আনার চেষ্টা করবে, তারপর দেখবে যে প্লাস মাইনাসে কোনো একটা ইকুয়েশন মিলতেছে না, বুঝতে পারছো? প্লাস মাইনাস এইগুলা তো কোনো একটা মিলতেছে না, 3-4 মিনিট লস। ও এই সহজ প্রশ্নটা অ্যান্সার করতে পারলো না, ও কিন্তু অন্যান্য প্রশ্ন অলরেডি পিছাই গেছে। তো পরীক্ষা হলে প্যানিক অ্যাটাক না হয়ে এগুলা অ্যান্সার করতে হবে। আর যখনই একটু এই টাইপের প্রশ্ন তোমার যদি মনে হয় এটা কিন্তু আহামরি কঠিন না, এটাও সহজ প্রশ্ন, তোমার যদি মনে হয় যে তুমি এখানে আটকায় যেতে পারো, এই প্রশ্নের দিকে তাকাবো না, পরের প্রশ্ন চলে যাবা। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এমন একটা পরীক্ষা, সবাই কিন্তু পরীক্ষা হল থেকে বের হয়ে একটা আফসোস করে, একদম 1-2 জন টপার বাদ দিয়ে সবাই কিন্তু আফসোস করে আমি আরো পারতাম, আমি লেখা আসতে পারি নাই। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এমন একটা আফসোসের পরীক্ষা। তো তুমি এই টাইপের জিনিসপত্র নিয়ে যদি অঙ্কে অনেক যদি আগাইতে থাকো, যেমন মনে করো যে পেঁচাই গেলা, তুমি বুঝতে পারছো যে তুমি পেঁচাই গেছো, তুমি ওইটার সাথে সাথে বাদ দিয়ে অন্য প্রশ্ন চলে যাবা, টাইম থাকলে তুমি এটা আবার ব্যাক করবা, বুঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, আমরা পরে ম্যাথ সলভ করি। এখানে বলতেছে যে নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে? 14-15 সালের প্রশ্ন, এটা কি বলে দিতে হবে আর? বলো তো, এখন তো তোমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছো এই বৃত্তের প্রশ্ন সলভ করতে করতে, তোমাদের তো বোঝা উচিত ঢাকা ইউনিভার্সিটি কোন টাইপের প্রশ্ন করে। খুবই সহজ প্রশ্ন করে বৃত্ত থেকে। বলো এটা অ্যান্সার কি হবে? কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। এটা জি কত বলো তো? -1, এটা জি কত? -2, এটা জি কত? -1। এটা জি কিন্তু আবার এই যে আগে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এখানে 2 আছে, তো 2 না, তাহলে -4 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে -½ এখন দেখতে হবে জি স্কয়ার ইকুয়াল টু সি কোনটা হয়। দেখো তো 1 এর বর্গ কি এটা হয় না,
এটা এটাও হয় না, -1 এর বর্গ কিন্তু 1 হয়, আর -1/2 এর বর্গ তো এটা না। তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 21 নাম্বারটা দেখো, এটাও করে দিতে হবে। এটা কিন্তু আর করবো না, যে এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখন তোমরা বললো না যে ভাই আপনি তো বলছেন প্রশ্ন সলভ করে দিবেন। দেখো একই প্রশ্ন 3-4 বার আসছে, একই টাইপের একই কনসেপ্টের প্রশ্ন, নিজেদেরও প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য রাখা। পরেরটা দেখো যে ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র ওই রেখার উপর অবস্থিত। রিপিট কোশ্চেন, দেখছো এই যে যেটা বললাম না যে অনেকে পেছে যেতে পারো, এই যে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, ওইখানে ওয়াই অক্ষ বলছে, আর কেন্দ্র এই রেখার উপর অবস্থান করে। তাহলে বলো কিভাবে সলভ করবা? চলো তোমাদের সাথে আবার সলভ করে দিই। এটা এখানে কোনটা জানি, এটা তো তোমরা করবা 22 নাম্বারটা, যে ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তাই না, এবং কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবস্থান করে। আগে হচ্ছে আমরা দেখি হচ্ছে কেন্দ্র প্রত্যেকটা বের করি। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে এখানে হয়ে যাবে -6x, আর এখানে হয়ে যাবে +4y। কি বললাম 4y কেন, +4, তাই না। এখানে এক্স এর সহগকে এখানে -2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4 -4, এটা হয়ে যাবে -3। তো আমাদের যেহেতু y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমাদের f = c হবে। দেখি তো যে এগুলো তো f, তাই না, দেখো এগুলো তো f, কোটিগুলো তো f, কোনটার স্কয়ারটা হচ্ছে মেইনটেইন হচ্ছে কনস্ট্যান্টের সাথে, c এর সাথে। দেখো 4 এর স্কয়ার 16, এটা হয়। 3 এর স্কয়ার কি 8 না, 4 এর স্কয়ার 16, এটাও হয়, এটাও হয়, এটাও হয়, আর 3 এর স্কয়ারটা 40 না। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমার অ্যানসার। ঠিক আছে, এখন তোমার অনেক কোশ্চেন, তুমি এই বিন্দুতে স্পর্শ করে এই বৃত্ত y অক্ষকেও স্পর্শ করে, তাই না, বৃত্ত তো y অক্ষকেও স্পর্শ করতেছে, বাট ওই জাবাদের কেন্দ্রটা হচ্ছে ওই রেখার উপর অবস্থান করে, এটা দিয়ে সিদ্ধ করা যায়। বাট বেস্ট অপশন হচ্ছে কি কেন্দ্রটা যেহেতু ওই রেখার উপর অবস্থান করে, কেন্দ্রটা দিয়ে সিলেক্ট করো। এমন হইতে পারে এইটা y অক্ষকে স্পর্শ করে, এটা y অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, মানে সিদ্ধ করা হচ্ছে এইটা দিয়ে, ওইটা দিয়ে না, দুইটাই হইতে পারে, তখন কিন্তু বুঝবা না। তো এর থেকে বেস্ট অপশন হচ্ছে কোন কেন্দ্রটা ওই রেখার উপর অবস্থান করে। তো আমি ধরো হচ্ছে যে এইটা এটার মধ্যে না, এই যে এটা হইতে পারে, এটা হইতে পারে, আমি ধরো হচ্ছে -6 আর 4 দিকটু সিদ্ধ করাই দেখি। তো -6 দিলে এটা হয়ে যাবে 30, তাই না, 5 6 30, আর y 7 14 21 28, এটা কি মিলে? আবার দেখি তো, প্লাস মাইনাস মাইনাস, 5 6 -30, আর এই হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এটা জীবনে তো 0 আসবে না। তাহলে অ্যান্সার কত? সি। ঠিক আছে, আচ্ছা আমি অনেকগুলো কোশ্চেন সলভ করতেছি, ধরো যে আমি কোথাও স্লাইড মানে একটু মিস্টেক করে ফেলছি, আমাকে ভুলটা অবশ্যই ধরা দিবা। হ্যাঁ, আমি খুশি হব, কারণ তার মানে তোমরা ফোকাস ছিল, আমার থেকে বেশি ফোকাসড ছিল, আমি অবশ্যই খুশি হব। আর একটু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে। আচ্ছা 23 নম্বরটা দেখো, এখানে বলতেছে যে মূল বিন্দুগামী একটা বৃত্ত, তোমাদের বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। হ্যাঁ, এই যেমন ঠিক আছে, এই যে মূল বিন্দু দিয়ে যায়। এখন মূল বিন্দু দিয়ে যে এভাবে যেতে পারে এমনটা না, মূল বিন্দু দিয়ে আরো অনেকভাবে যেতে পারে, মানে এরকমটাও হতে পারে। দেখো মূল বিন্দু দিয়ে যে নেগেটিভ দিকে হয়ে যেতে পারে, এভাবেও যেতে পারে, অনেকভাবেই যেতে পারে। ঠিক আছে, আমি একটা আঁকলাম আর কি, কথার কথা। আচ্ছা, তো মূল বিন্দুগামী একটা বৃত্ত, এখানে বলছে এক্স অক্ষকে 4 একক এবং ওয়াই অক্ষকে 2 একক অংশ কর্তন করলে ধনাত্মক বলছে। একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ থেকে 4 একক এবং ওয়াই অক্ষ থেকে 2 একক। ধনাত্মক কথাটা যেহেতু সবার আগে এক্স এর আগে লিখছে, ওয়াই লেখে নাই, তার মানে ওয়াই অক্ষকেও ধনাত্মকটাই তাহলে বোঝাচ্ছে। তার মানে এক্স অক্ষকে ধনাত্মক 4 একক আর ওয়াই অক্ষকে ধনাত্মক 2 একক অংশ কর্তন করে। তুমি আমাকে বলো এটা স্থানাঙ্ক কত? এই স্থানাঙ্কটা কত? এটা অবশ্যই 4, কি ব্যাপার কালি চেঞ্জ করলাম, এটা অবশ্যই 4,0, আর এটা কি বলতো 0,2, তাই না? তাহলে দেখো আর একটা জিনিস, মজার জিনিস কি জানো, এই টাইপের এখানে কি আমাদের এটা কি এক্স অক্ষ এখন 90 ডিগ্রি কোণ না? কোন বৃত্তে যদি এখানে 90 ডিগ্রি কোণ হয়, বৃত্তের উপর যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে যে ত্রিভুজটা তুমি পাবা এটা অবশ্যই অতিভুজ হয়। এটা অবশ্যই কি হয় বলতো? অতিভুজ হয়। ঠিক আছে, এছাড়াও তুমি আবার আরো বের করতে পারো, যেভাবে ওইটার মাঝখান দিয়ে কেন্দ্র বের করতে পারো, দেন হচ্ছে ব্যাসার্ধ বের করতে পারো, ওইগুলোতেও করা যায়। তো আমি নর্মাল কনসেপ্ট আগে এখানে, তাহলে এটা হচ্ছে 4 আর এটা 0,2, তাই না? তাহলে হচ্ছে দেখো আমাদের বৃত্তের সমীকরণ হবে x - 4 x - 0
প্লাস ওয়াই মাইনাস 0 ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে x আর x এর সাথে গুণ হয় x, এখানে শুধু x, তো x এর সাথে গুণ হয় x স্কয়ার, এটা -4x, আর এই হচ্ছে y, এটা হচ্ছে y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। এই এতগুলো অঙ্কের মধ্যে আমি প্রথম মনে হয় কোনো বৃত্তের সমীকরণ কমপ্লিট করলাম, বাকিগুলো তো সিদ্ধ টিদ্ধ করে করে অ্যান্সার বের করে ফেলতেছিলাম, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y ইকুয়াল টু 0। ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 0। এটা যেটা হচ্ছে অ্যান্সার, এই যেটা, এইটা কিন্তু তোমাদের একটা শর্টকাট এমসিকিউ এর, এটা একটা এমসিকিউ এর শর্টকাট। যদি x অক্ষকে ধনাত্মক দিকে m অংশ, x অক্ষকে ধনাত্মক দিকে কি করবে বলতো, m অংশ কর্তন করবে, হ্যাঁ, আর যদি y অক্ষকে ধনাত্মক দিকে n অংশ কর্তন করে, কত n অংশ, তাহলে ওইটার ডিরেক্ট অ্যান্সার হবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস যে কর্তৃত্ব অংশ x এর কত mx, তারপর y এরটা কত nx ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তো এটা কত 4 আর 2 না, তাহলে এটা দেখলে অ্যান্সার বের করা যেত। বাট আমি ধরলাম তোমার পরীক্ষা হলো 8টা পেপার মাথায় নিয়ে গেছো, এত শর্টকাট সবসময় মাথায় থাকবে না, তুমি একটু করলে কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো চলো পরেরটা করি। এটা করতে হবে, এখানে দেখো এই বৃত্তের কেন্দ্র বের করতে বলছে। এখন কেউ আবার আবেগে আবার এই 5 কে 2 দ্বারা ভাগ করতে যাও না, -2, আর এটাকে -2 দ্বারা ভাগ করতে যাও না, আগে একটা 3 আছে, তো ওইটা নিয়ে আগে ডিল করতে হবে। তাহলে আগে 3 দিলে এটা তাহলে দেখতে কেমন হয়ে যাবে, তাই না? এখন হচ্ছে কেন্দ্র কত হবে, x এর সহগকে -2 দ্বারা ভাগ, মাইনাস মাইনাস বাদ যাবে, 2 দ্বারা ভাগ হয়ে যাবে এটা 6, আর y এর সহগকে -2 দ্বারা ভাগ, মাইনাস মাইনাস আর 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1। তাহলে 5/6,1 কোনটা দেখো তো, চোখে ভাসতেছে কোনটা? ও বি নাম্বারটাই তো। ঠিক আছে, মানে এত কাছ থেকে দেখতেছিলাম, মানে এই ভগ্নাংশগুলো তো মানে এইভাবে ডিভাইড করা নাই, মানে এইভাবে তো চোখে বুঝতেছিলাম না কোনটা অ্যান্সার। আচ্ছা দেখো, এই বৃত্তের একটা স্পর্শক, এগুলা কি বলতো, x = 0, এটা বলতে কি বোঝায় বলতো, এটা কিন্তু আমাদের y অক্ষ, সরলরেখার কনসেপ্ট। ঠিক আছে, এটা x অক্ষ না, x অক্ষের উপর যে কোনো বিন্দু নিলে কোটির মানটা 0 আসছে। তো x অক্ষ যেহেতু একটা রেখা সঞ্চারপথ, তো যেহেতু প্রত্যেকটা বিন্দু কোটির মান 0, তাহলে সঞ্চারপথের শর্ত হবে y = 0, আর এটা কি হবে বলতো, x = 0। আর x = 2 বলতে বোঝাবে হচ্ছে যে এই রেখাটা x = 2, মানে যে এখান থেকে 2, x থেকে 2 ঘর দূরে। আর y = 2 বলতে বোঝাবে যে এই যে এইটা থেকে দেখো, x অক্ষ থেকে এরকম y = 0 থেকে 2 ঘর দূরে, এই যে 1 2। ঠিক আছে, আর y = 4 বলতে বোঝাবে তাহলে আর একটু উপরে, যে 1 2 3 4। তো এখন বলছে এই বৃত্তের একটা স্পর্শক কোনটা, এই বৃত্তের স্পর্শক কোনটা হবে। তো বৃত্ত যদি স্পর্শক করে, আগে দেখি এটা হচ্ছে y অক্ষকে, মানে y অক্ষকে স্পর্শ করে না, মানে x = 0, তো মানে y অক্ষকে স্পর্শ করলে আমাদের কি আসে, f² = c আসবে। দেখো এখানে দেখো এটা কত, এখান থেকে f এর মান কিভাবে বের করবা, 2 দিয়ে জাস্ট ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে, -2, তাহলে -2 স্কয়ার করলে দেখো তো c, তাহলে c কত আসে 4, দেখো মিলে গেছে না, তাহলে অবশ্যই y অক্ষকে স্পর্শ করছে। বুঝা গেছে, তার মানে প্রথমেই মিলে গেছে আমাদের। আচ্ছা দেখো এটা এখানে বলা হচ্ছে যে এই কেন্দ্র বিশিষ্ট আর এত সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটা। তোমাকে তার মানে তোমার বৃত্তের কেন্দ্র দিয়ে দিচ্ছে 4,3, তুমি সবার আগে তোমার কেন্দ্রকে কি করো বলো তো, আইডেন্টিফাই করো, তোমার কেন্দ্রকে আইডেন্টিফাই করো। মোটামুটি তাহলে এই যে এই 8x - 6y, এখানে এটা -2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে -4, এটা বাদ, এই প্লাসেরটা তাহলে এটা বাদ, মানে এইটা আর প্রথমটা এটা বাদ। এখন দেখো এটা করলে হয়ে যাবে +4, আর এখানেও 3, এটা হয়ে যাবে 4,3। তার মানে বি আর সি এর মধ্যে আমাদের যে কোনো একটা অ্যান্সার লুকানো আছে, এবং ওই সরলরেখাকে স্পর্শ করে। কি করে, এই সরলরেখাকে স্পর্শ করে। তো আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের বৃত্ত একটা সরলরেখাকে স্পর্শ করতেছে, এই সমীকরণটা তুমি জানো এখন। আচ্ছা, তো তোমার বৃত্তের কেন্দ্র তুমি জানো, আর ব্যাসার্ধ একটা রেখাকে স্পর্শ করে। এখন কিন্তু এই দেখো কোনো কিছু সিদ্ধ করা আমরা কিন্তু শিওর করতে পারতেছি না, আমরা তো বৃত্তের উপরস্থ কোনো বিন্দু জানি, এখন কেন্দ্র আবার সিদ্ধ করাতে জানা, কেন্দ্র এখানে, রেখা এখানে। তো এইখানে তাহলে হচ্ছে আমাদের সব থেকে বেস্ট প্রশ্ন হবে পরীক্ষা হলে কি
কি নরমাল নিয়মে অঙ্কটা করে ফেলা। কিভাবে? আমাদের কেন্দ্র দেওয়া আর কেন্দ্র থেকে সরলরেখা দেওয়া, তাই না? এই যে কেন্দ্র দেওয়া তো 4,3 আর সরলরেখাটা দেওয়া, এই লম্ব দূরত্বটা বের করে নিতে পারবা না, ওইটাই কি আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি আসবে একটু ফার্স্ট বের করবা, কি আসবে? এই যে 4 5 20। এরপরে হচ্ছে যে লম্ব দূরত্ব বের করতেছি 12, 12 24 36 -36। এরপরটা আসবে হচ্ছে +3 √ এখানে 5 স্কয়ার আর এখানে আসবে হচ্ছে 12 স্কয়ার, তাই না? -12 সহ আর কি, -12 এটা লিখি নেই। তো এখানে দেখো কত আসে, 20 আর 3 যদি যোগ হয় 23 হয়। 23 আর 36 এর ব্যবধান কত? এদিকে 10 33 কত আসে? 13 না? মোডুলাস মানে মাইনাসটা আসবে না, -13 আর কি, তাহলে শুধু 13। আর নিচে দেখো 5 12 এটা করলে কত আসে বলো তো? 13 স্কয়ার মানে √13, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 1। তার মানে তুমি খুব ইজিলি তোমার বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? x - 4 প্লাস y - 3 হোল স্কয়ার করবা 1। এটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ না, যে ব্যাসার্ধের স্কয়ার মানে 1 স্কয়ার। তো এটা একটু সলভ করবা জাস্ট একটু, তাহলে x স্কয়ার - 8x প্লাস 4 4 16, এবারটা হচ্ছে y স্কয়ার - 6y প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 1। তো কোনটা যায় দেখো, -8x - 6y, এটা তো যাইতোই, -8x - 6y আর 16 আর 9 মিলে কত হয়? 25 আর 1 এখানে তো আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে 24, +24 আসে আমাদের। তাহলে এটা হচ্ছে বি নাম্বারটা আসে, তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার আসে। এরপর দেখো 20-21 সেশনের আমার সেশনের প্রশ্ন আর কি, আমি ভুলে হয়েছে এরকম কোনো প্রশ্ন আমি অ্যাডমিশন টেস্টে ফেস করছিলাম কিনা পরীক্ষা হলে। অনেক প্রশ্নই মনে আছে, আবার অনেক প্রশ্ন মাথা থেকে ছুটে গেছে যেগুলো আমি অ্যান্সার করছিলাম। আচ্ছা যাই হোক, তো পোলার স্থানাঙ্কে যে এটি একটি বৃত্তের সমীকরণ, ঠিক আছে? আমরা জানি হচ্ছে দেখো r ইকুয়াল টু কি হয় বলতো পোলার স্থানাঙ্কে? r হচ্ছে √x² প্লাস y², আর x ইকুয়াল টু আমরা কি হয় রিপ্লেস করি r cos θ, আর y হচ্ছে কি বলতো r sin θ। তো এখানে r স্কয়ার যা আছে আর r sin θ আছে, এটা মানে কি আমরা y লিখে দিব, আর r স্কয়ার মানে হচ্ছে এটা। r মানে যদি এটা হয়, r স্কয়ার মানে রুটটা ছাড়া হবে, তাহলে এটা হয়ে যাবে x² প্লাস y² -2 r sin θ মানে হচ্ছে y, আর হচ্ছে -3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন বলো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কিভাবে পাবো? আমার এখানে g কত বলো তো? g নাই। f এর মান কত বলো তো? এই x এর সহগ y এর সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ -1। c কত? -3। তাহলে আমাদের ব্যাসার্ধ কি আসবে বলো তো? √g² নাই তো, এরপর f স্কয়ার -c -এ প্লাস হয়ে যাবে, তাহলে √4 এই হচ্ছে 2, এই হচ্ছে এটা অ্যান্সার 2। বুঝতে পারছো? তো এরপর দেখো আমাদের 21-22 সেশনের একটা প্রশ্ন। তো এখানে বলছে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে কি এর মানটা কত? এর আগে আমরা এরকম সলভ করছি না? এই বৃত্তকে স্পর্শ যেহেতু করতেছে, এই বৃত্তের কেন্দ্রটা ফার্স্ট বের করে ফেলবা, এই বৃত্তের কেন্দ্রটা ফার্স্ট বের করে ফেলবা। এখানে কেন্দ্র x এর সঙ্গে -2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 5, ওইটা তো 0 নাই। তারপর এটা ব্যাসার্ধটাও ফার্স্ট বের করে ফেলবা, ব্যাসার্ধ কত আসবে? √g² মানে এটা স্কয়ার করলে 25, f ও নাই c ও নাই, তাহলে √5। এখন কি আমাদের এই যে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান আসবে, d = কি আসবে? r, এই যে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব। তো কেন্দ্র এটা বসাও, কি হবে? x এর মান 3 5 15, y এর মান তো 0 বাদ, আর এটা কি -k, এ হচ্ছে √3² আর এটা কি বলতো? 4², এ হচ্ছে 5। এখানেও কি পাবো বলতো? 5 না, √3² প্লাস 4² কি 5 না? যে 9 আর 16 25 রুট করে √ওভার করলে 5, তো 5 5 25, তাহলে 15 - k, 15 - k ইকুয়াল টু কত আসবে দেখো তো? 5 5 25। এখন তুমি হচ্ছে যে প্লাস মাইনাস নিয়ে একবার পাবা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্লাস নিয়ে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 15 - k ইকুয়াল টু হচ্ছে 25। তার মানে এখান থেকে যদি k ওই পাশে যায় +10 হয়ে যাবে, আর 25 এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে k ইকুয়াল টু -10 লেখা যায়, তাই না? যদি ভুল না করে থাকি কোনো। আর 15 - k যদি মাইনাস নিয়ে পরীক্ষার হলে তো এগুলো তুমি লিখবে না, তুমি তো তোমার খাতা তো আর কেউ দেখবে না, আমি না তোমাদের দেখাচ্ছি, তো ডাইরেক্ট করতে থাকবা, কি প্লাস নিচ্ছে কি মাইনাস নিচ্ছে কাউকে তো দেখাবো না, রাফ করবা, প্রশ্নে রাফ করবা, প্রশ্নে রাফ করা এলাও ঢাকা ইউনিভার্সিটিতে। তো মাইনাস নিলে আমরা কি পাবো বলো তো? 15 - k হচ্ছে -25, তাহলে ওই পাশে গেলে হয়ে যাবে, এক পাশে আসলে k আর এই পাশে আসলে +25 প্লাস হয়ে যাবে, 25 আর 15 মিলে কত হয়ে যাবে? 40। তো এখানে আমরা যদি তাকাই দেখি আমাদের অ্যান্সার -10 আর 40, সি নাম্বারটা আসে।
বুঝতে পারছো? এখন তোমরা বলতেছো ভাই আপনি তো অনেক জায়গায় নিয়ে রাফ করতেছেন। দেখো আমি তো বড় বড় করে লিখতেছি, বাট প্রশ্নের পাশে যথেষ্ট মানে প্রশ্নগুলো চাপা চাপাও থাকতে পারে, বাট যতটা যতটা সম্ভব ট্রাই করবা প্রশ্নের রাফ প্রশ্নের সাথেই করবা। তোমরা ধরো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করবা, তো বাংলা আর ইংলিশ প্রশ্নটা ফাঁকা থাকবে, তো তোমরা ওইখানে রাফ করতে পারো, প্রশ্নের উপর লিখতে পারো, সমস্যা নাই। বাট একটা কাজ করবা না যে অ্যান্সার দাগাবা না, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে অ্যান্সার দাগাবা না, প্রশ্নে অ্যান্সার দাগাবা না, আবার খাতায় অ্যান্সার না দাগে চলে এসো না, প্রশ্নে অ্যান্সার দাগাবা না। রাফ করতে পারবা বাট প্রশ্নে অ্যান্সার করা যাবে না। তো প্রশ্নের রাফ প্রশ্নে করারই ট্রাই করবা, চিপা চাপা যাই হোক, দরকার হলে একটু নিচের প্রশ্নে যাবা, পরের প্রশ্নে যাবা, সব প্রশ্নে এতটাও রাফ করার দরকার হয় না, বুঝছো? এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। বুঝতে পারছো? তো এরপরটা চলো দেখি। ও সরি, আচ্ছা তো এটা হচ্ছে 23-24 সালের প্রশ্নটা, 20-21, 21-22, 22-23-24 মানে একদম রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে আর ইকুয়াল টু সাইন থিটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? তো এখানে তোমাদের একটা যে আমাদের সেশনে যেটা আসছিল, এখানে লিখে দিচ্ছি না, আর কস থিটা থাকলে এক্স লিখতে হবে, আর আর সাইন থিটা থাকলে ওয়াই থাকতে হবে। কখনো যদি তোমার কাছে শুধু কস থিটাও থাকে, তাহলে তোমাকে জোর করে আর এনে আর আনতে হবে, জানো তুমি এখানে এক্স লিখতে পারো, মানে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কতে আসার টেকনিক হচ্ছে এটা, বা প্রসেস হচ্ছে এটা। তো আমাদের ইকুয়েশন কি দেওয়া বলো তো, আর ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমরা যদি এখানে আর সাইন থিটা দিই, ডান পাশে আনলে এখানেও আনতে হবে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে গুণ করলে। তাহলে আর স্কোয়ার মানে হচ্ছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর সাইন থিটা মানে কি বলতো, ওয়াই। তাহলে এটা সাজাও। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, এখানে এক্স এর সহগ তো নাই, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, মাইনাস মাইনাস কাটাকাটি, যে এক্স এর সহগ তো এটা 0, এক্স ভুজটা কেন্দ্রের, আর ওয়াই এরটা কি আসবে, যে মাইনাস মাইনাস কাটাকাটি, যে এখানে কি আসবে, হাফ। 0, হাফ দেখো তো কোনটা আসছে, এই এই দুইটা আসতেছে, 0, হাফ। এখন ব্যাসার্ধটাও বের করতে হবে, ব্যাসার্ধ কি আসবে বলো, √g স্কয়ার, জি তো নাই, তো এফ স্কয়ার কত বলো তো এটা, আর সি কত, সিও তো নাই, তাহলে এটা কত হবে, এটা জাস্ট হাফ আসবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা আসছে ডি, 0,1/2, আর হচ্ছে ব্যাসার্ধ আসবে হচ্ছে হাফ। তো এটা ছিল ঢাকা ইউনিভার্সিটির বিগত একদম 2000 সাল থেকে শুরু করে 23-24 সাল পর্যন্ত সবগুলা প্রশ্নের অ্যান্সার। কয়েকটা দেখবো যে আমি করি নাই, কেন করি নাই তোমরা জানো, যারা এতক্ষণ ক্লাস করছো তারা তো অবশ্যই জানো কেন করি নাই, রিপিট অনেকবার আসছে, তোমাদেরকে করার জন্য দিচ্ছি। আর এই ক্লাসটা তোমাদের কিন্তু এই স্লাইড আমি দেবো না, তোমাদেরকে এই স্লাইডটা আমি দেবো না, তোমাদেরকে আমি এটার এমএস ওয়ার্ডের যে পিডিএফটা সেটা দেবো, মানে এখানে একদম ধারাবাহিকভাবে 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন এভাবে দেওয়া থাকবে, হ্যাঁ, মানে একটা মডেল কোশ্চেন আকারে দেওয়া থাকবে একদম। তোমরা জানো যে এটা বৃত্তর অধ্যায়ের একদম 2000 সাল থেকে আসা প্রশ্নগুলা, এখানে অ্যান্সার দেওয়া থাকবে না, তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবা। তাহলে কি হবে, তাহলে তোমাকে এই প্রশ্ন মানে যেভাবেই হোক একটা রিপিট কোশ্চেন তোমাকে যদি দিয়ে দেয়, তাহলে তোমার ওইটা পরীক্ষায় অ্যান্সার করতে অনেক কম টাইম লাগবে, আর তুমি দেখলে বুঝতে পারবে আরে এটা তো রিপিট কোশ্চেন বা রিপিট টাইপ, বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে কিভাবে দেবো, একটা মডেল কোশ্চেন আকারে এটার পিডিএফ ফরম্যাটটা দিয়ে দিব, মানে এক পেজের মধ্যে দেখবো যে 14-15টা অঙ্ক, মানে তোমরা সলভ করবা, পরীক্ষার প্রশ্নের মতন সলভ করবা, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো একটা অধ্যায় ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপর। সবাইকে আল্লাহ হাফেজ।